ফুটবল বিশ্বকাপ শেষ হয়ে গেছে প্রায় এক সপ্তাহ আগে। তবুও দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থকে নিয়ে এখনও চলছে আলোচনা, আর চলবে সম্ভবত ক্লাব ফুটবল পুরোদমে শুরু হওয়ার আগ পর্যন্ত। প্যাভিলিয়নের আজকের ভিডিওতে তাই আমরা আরেকবার ঘুরে দেখতে চাই এই পুরো বিশ্বকাপটা। আর বিশ্বকাপের দ্য গুড, দ্য ব্যাড এবং দ্য আগলি নিয়েই প্যাভিলিয়নের আজকের ভিডিও। শুরু করতে চাই এবারের বিশ্বকাপের সবচেয়ে ভালো দিকগুলো দিয়েই। বিশ্বকাপের সম্ভবত সবচেয়ে ভালো দিক হচ্ছে এই বিশ্বকাপের সবচেয়ে ভালো দলটাই এবারের শিরোপাটা উঁচিয়ে ধরতে পেরেছে। দলটার নাম আপনারা সবাই জানেন, স্পেন, যারা ফাইনালে পরাজিত করেছে আর্জেন্টিনাকে, এবং সেটা মাত্র 1-0 ব্যবধানে হলেও সেই ম্যাচের পরিসংখ্যানটা যদি দেখা যায় সেক্ষেত্রে দুই দলের মধ্যকার যে পার্থক্য সেটা একেবারেই স্পষ্ট, এবং এই পার্থক্যটা স্পেন স্পষ্ট করে দিয়েছে পুরো টুর্নামেন্ট জুড়েই। সেমিফাইনালে ফ্রান্স এবং ফাইনালে আর্জেন্টিনা, এই দুটো দলের বিপক্ষে এই দলটা কোনো গোল হজম করেনি, এবং সেটাই সম্ভবত বলে দেয় এই দলটার মিডফিল্ড এবং ডিফেন্সের শক্তি আসলে ঠিক কতটুকু। এই দলটার ডিফেন্স যে কতটা ভালো সেই নিয়ে আমরা অনেকবার কথা বলেছি, তবুও যদি আরেকবার বলা হয় যে পুরো টুর্নামেন্টের 8টা ম্যাচে মাত্র একটা গোল হজম করেছে এই স্পেন দলের ডিফেন্সটা। আর তাদের মিডফিল্ডের কথা যদি বলা হয় সেক্ষেত্রে রদ্রির কথা প্রথমেই বলতে হয়, যিনি এই টুর্নামেন্টেরও সেরা খেলোয়াড় ছিলেন, এবং এই টুর্নামেন্টে সবচেয়ে ভালো পারফরমেন্সটাও সম্ভবত তার কাছ থেকেই এসেছে। যদিও লিওনেল মেসি খুব তার কাছাকাছি হয়তো থাকবেন, তবে এই স্পেন দলটার ব্যাকবোন যদি বলা হয় সেটা অবশ্যই রদ্রি, এবং তার পাশাপাশি তিনি যেভাবে করে স্পেন দলের মিডফিল্ডটাকে কন্ট্রোল করেছেন, যেভাবে করে পাসিং করেছেন, একই সাথে আক্রমণে অংশ নিয়েছেন, ডিফেন্সে অংশ নিয়েছেন, তার কি পাস কিংবা তার ট্যাকলগুলা প্রত্যেকটাই কিন্তু স্পেনকে তাদের দ্বিতীয় শিরোপাটা এনে দিতে খুব বেশি কাজে লেগেছে। তাই এই স্পেন দলটা সম্ভবত এই টুর্নামেন্টের নিরঙ্কুশভাবেই সবচেয়ে সেরা দল, এবং অবশ্যই তারা ডিজার্ভিংলি এই শিরোপাটা অর্জন করেছে। তবে শুধুমাত্র স্পেনের কথা যদি আমরা ক্ষেত্রে বলি সেটা সম্ভবত অন্যায় হবে। এই টুর্নামেন্টে সেরা দলটা যেমন শিরোপা জিতেছে, এর পাশাপাশি যারা ছিলেন এই টুর্নামেন্টের স্টার, কিংবা এই টুর্নামেন্টে যাদেরকেই আসলে বড় তারকা বলে মনে করা হচ্ছিল টুর্নামেন্ট শুরুর আগে, তারা প্রায় প্রত্যেকেই এই টুর্নামেন্টে কিন্তু পারফর্ম করেছেন। সেক্ষেত্রে লিওনেল মেসির কথা তো বলাই হলো, যিনি এই টুর্নামেন্টে আর্জেন্টিনাকে প্রায় একাই নিয়ে এসেছিলেন ফাইনাল পর্যন্ত। যদি ফাইনাল তিনি জিততে পারেননি, তবে তাতে করে তার 8 গোল আর 4 অ্যাসিস্ট কিন্তু মিথ্যা হয়ে যায় না। সেক্ষেত্রে সেমিফাইনালিস্ট হিসেবে টুর্নামেন্টটা শেষ করা কিলিয়ান এমবাপ্পের পারফরমেন্সও, এবারে টুর্নামেন্টে তিনি 10টা গোলের পাশে করেছেন 4টা অ্যাসিস্টও, এবং অবশ্যই এই মুহূর্তে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার নামও কিন্তু কিলিয়ান এমবাপ্পে। আর তার পাশেই রাখতে হবে মাইকেল অলিসেকেও। এই মাইকেল অলিসে এই টুর্নামেন্টে করেছেন সর্বমোট 7টা অ্যাসিস্ট। গোল তিনি পাননি, তার দুর্ভাগ্য ছিল, কিন্তু 7টা অ্যাসিস্টই যে তিনি করেছেন এই বিষয়ে তিনি কিন্তু ছাড়িয়ে গেছেন ব্রাজিলিয়ান গ্রেট পেলেকে, এবং অবশ্যই এক টুর্নামেন্টে সর্বোচ্চ অ্যাসিস্ট করার ক্ষেত্রে মাইকেল অলিসে তার নামটাই নিয়ে গেছেন সবার ওপরে। পাশাপাশি আপনি আরও বলতে পারেন আর্লিং হাল্যান্ডের নাম। এবার প্রথমবারের মতো নরওয়েকে নিয়ে তিনি এসেছেন বিশ্বকাপে। নরওয়ে শেষবার যখন বিশ্বকাপ খেলেছে সেই 1998 সালে, তখনও আর্লিং হাল্যান্ডের জন্মই হয়নি। তাই এবার যখন তিনি প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসলেন, তিনি কিন্তু সেই মঞ্চটা রাঙিয়ে রাখলেন 7টা গোল করে। এর পাশাপাশি 7টা গোল করেছেন ইংল্যান্ডের জুড বেলিংহাম, গোল পেয়েছেন হ্যারি কেইন 6টা, উসমান ডেম্বেলে যিনি বর্তমান ব্যালন ডিওর উইনার তিনিও 6টা করে গোল কিন্তু পেয়েছেন। ভিনিসিয়াস জুনিয়রের নামও এক্ষেত্রে বলতে হয়, যদিও তার দল রাউন্ড অফ 16-এ বাদ পড়ে গেছে, কিন্তু এই পর্যন্ত নিয়ে আসার পেছনেও ভিনিসিয়াসের অবদান ছিল অনস্বীকার্য, এবং 4টা অ্যাসিস্ট, ইনফ্যাক্ট 4টা গোল রয়েছে ভিনিসিয়াস জুনিয়রের। তাই প্রত্যেকটা বড় তারকাই এই টুর্নামেন্টে বেশ ভালো পারফর্ম করেছেন, এবং এটাকেও বিশ্বের এই বিশ্বকাপের একটা ভালো দিক হিসেবেই রাখতে হচ্ছে। ভালো দিক হিসেবে রাখতে হবে এবারের বিশ্বকাপের ম্যাচ প্রতি গোল রেশিও। প্রত্যেকটা ম্যাচে এবারের বিশ্বকাপে গড়ে 2.96টা করে গোল হয়েছে, যেটা এবারের বিশ্বকাপের অবশ্যই সর্বোচ্চ তো বটেই, মানে ইনফ্যাক্ট বিশ্বকাপের ইতিহাসে এর চেয়ে বেশি গোল কোনো টুর্নামেন্টে কিন্তু হয়নি। তাই এবার দর্শকরা অনেক গোল যেমন দেখেছেন, নিঃসন্দেহে এই জিনিসটা তাদেরকে বিনোদিত করেছে। আর দর্শকদের কথা যখন বলা হচ্ছে, এবারের বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক দর্শক আসলে মাঠে বসে এবং পাশাপাশি অনলাইনে কিংবা টিভির সামনে বসেও কিন্তু এই বিশ্বকাপটা উপভোগ করতে পেরেছেন। অবশ্যই অনেকেই বলবেন যে যেহেতু এবারের বিশ্বকাপে দল সংখ্যা বেশি ছিল, ম্যাচ সংখ্যা বেশি ছিল, সেই কারণেই এই ব্যাপারটা ঘটেছে, কিন্তু তবুও দর্শকদের যে আগ্রহ ছিল এবারের বিশ্বকাপটাকে ঘিরে, সেই জিনিসটাকেও আসলে একেবারেই ফেলে দেওয়ার মতো সুযোগ কিন্তু থাকছে না। ম্যাচ সংখ্যার কথা যেহেতু বলা হলো, সেক্ষেত্রে এবারের বিশ্বকাপে সর্বমোট 104টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, এবং এর আগের বিশ্বকাপগুলো যেখানে 32টা দল নিয়ে বিশ্বকাপগুলো অনুষ্ঠিত হয়েছে, সেখানে পুরো টুর্নামেন্টে 64টা করে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। আর শুধু এবারের গ্রুপ পর্বেই যে টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে 48টা দল নিয়ে, গ্রুপ পর্বেই অনুষ্ঠিত হয়েছে সর্বমোট 72টা ম্যাচ। তাই স্বাভাবিকভাবেই
এবার কিন্তু দর্শকের সংখ্যা বেশি এবং এর পাশাপাশি অনেকগুলো ছোট দলকেও বা আমরা যদি বলি কম আলোচিত দলও কিন্তু এবারে বিশ্বকাপে সুযোগ পেয়েছিল, যারা নিজেদেরকে আসলে বেশ প্রমাণের একটা চেষ্টা করেছে এবং অনেক ক্ষেত্রে তারা নিজেদেরকে প্রমাণও করেছে। এক্ষেত্রে কেপ ভার্দের নাম বলতে হয়, যারা পুরো টুর্নামেন্টে 90 মিনিটে কোনো ম্যাচ পরাজিত হয়নি এবং এটা অবশ্যই তাদের প্রথম বিশ্বকাপ ছিল। সেক্ষেত্রে তারা সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং উরুগুয়েকে যেমন রুখে দিয়েছিল গ্রুপ পর্যায়ে, আর্জেন্টিনাকেও কিন্তু তারা একটা কঠিন টাইম দিতে সক্ষম হয়েছিল যখন তারা রাউন্ড অফ 32-তে মুখোমুখি হয়েছিল। জাপানের কথা এক্ষেত্রে বলা যেতে পারে, যারা নেদারল্যান্ডসকে প্রায় হারিয়েই দিয়েছিল, ইনফ্যাক্ট শেষ মুহূর্তে গোল করে তারা কিন্তু ম্যাচটা ড্র করেছিল নেদারল্যান্ডসের বিপক্ষে। এর পাশাপাশি ব্রাজিলের বিপক্ষে তাদের দুর্দান্ত একটা ফাইটও কিন্তু দেখেছে পুরো বিশ্ব। নরওয়ের কথা এক্ষেত্রে বলতেই হবে, যারা এবার অনেক দিন পর প্রায় 28 বছর পরে বিশ্বকাপ খেলতে এসে উঠে গিয়েছিল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত, এবং সেক্ষেত্রেও ইংল্যান্ডের বিপক্ষে যদি তাদের ভাগ্য সহায় থাকতো কে জানতো, হয়তো সেমিফাইনালেও নরওয়েকে দেখা গেলেই যেতে পারতো। আর একতরফা ম্যাচের সংখ্যা এবারে টুর্নামেন্টে খুব বেশি যে হয়েছে এমনটা বলার আসলে সুযোগ নেই। একেবারে জার্মানি কুরাসাওয়ের সেই ম্যাচটা যেখানে 7-1 ব্যবধানে জয়লাভ করেছিল জার্মানি, এর বাইরে আসলে হাই স্কোরিং ম্যাচও খুব বেশি যে হয়েছে এমনটাও আসলে বলা যাচ্ছে না। তাই এক্ষেত্রে আসলে ছোট দল আর বড় দলগুলোর মধ্যে খুব বেশি যে পার্থক্য ম্যাচের দিক দিয়ে দেখা গেছে এমনটাও কিন্তু বলার সুযোগ নেই। আর এই সুযোগ না থাকার পেছনে অন্যতম কারণ হচ্ছে নবীন প্রবীণ বিভিন্ন বয়সী নতুন তারকার উত্থান। সেক্ষেত্রে প্রথমেই বলতে হয় ভোজিনহার নাম, এবং কেপ ভার্দের কথা যেহেতু বলাই হলো, সেই দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে রুখে দেওয়ার ক্ষেত্রে গোলরক্ষক ভোজিনহার সবচেয়ে বেশি আসলে অবদানটা রয়েছে, এবং সেই অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি কিন্তু ফিফার যেটা এবারের বিশ্বকাপের ড্রিম টিম বা সেরা একাদশ সেখানেও কিন্তু জায়গা পেয়ে গেছেন, এবং অবশ্যই সেটা সমর্থকদের ভোটে। বিশেষ করে স্পেনের বিপক্ষে তার একের পর এক দুর্দান্ত সেভ সমর্থকদের মনে অনেক দিন জায়গা করে নেবে। এর পাশাপাশি নতুন আরও কিছু তারকার কথা যদি বলা হয়, সেক্ষেত্রে মরক্কোর আইয়ুব বৌয়াদ্দির কথাও বলতে হবে। বিশেষ করে প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে তার পারফরমেন্সটা ছিল দুর্দান্ত, এবং তাতেই তিনি আসলে লাইমলাইটটা নিজের দিকে কেড়ে নিয়েছিলেন। এবং বলাই বাহুল্য যে এই মুহূর্তে যখন বিশ্বকাপ শেষ, তাকে ঘিরে একটা টানাটানি কিন্তু চলছে ক্লাবগুলোর মধ্যে, এবং তার পরবর্তী ক্লাবটা আসলে কোন বড় ক্লাব হবে সেটা নিয়েও কিন্তু অনেকের মধ্যে জল্পনা কল্পনা রয়েছে। একই সাথে আলোচনা কিন্তু চলছে পাউ কুবার্সিকে নিয়েও, যিনি অনেকটা লাইমলাইটের আড়ালে থেকেই এবারের টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারটা পেয়ে গেছেন। তবে সেই পুরস্কারটা পেতে পারতেন বেলজিয়ামের শার্ল ডি ক্যাটেলিয়েরও, এবং তিনিও এই টুর্নামেন্টে বেশ দুর্দান্ত পারফরমেন্স করেছেন, এবং স্পেনের বিপক্ষে তার একটা গোল ছিল টুর্নামেন্টের নকআউট ফেজে, যদিও সেই ম্যাচটা বেলজিয়াম শেষ পর্যন্ত জিততে পারেনি। তবে এই টুর্নামেন্টে আরও বেশ কয়েকজন তারকাকে দেখা গেছেন যারা নতুন করে বিশ্বমঞ্চে নিজেদেরকে চিনিয়েছেন। এই তারকাদের মধ্যে নাম নেওয়া যেতে পারে প্যারাগুয়ের অরল্যান্ডো হিলেরও, যিনি এই টুর্নামেন্টে সর্বোচ্চ সংখ্যক সেভ করে এই যে গোল্ডেন গ্লাভসের লড়াই সেক্ষেত্রেও তিনি কিন্তু ছিলেন। পাশাপাশি সুইজারল্যান্ডের জোহান মানজাম্বির কথাও বলতে হয়, যিনিও এই টুর্নামেন্টে নিজেকে চিনিয়েছেন নতুন করে, এবং আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ড যদি তাকে পেত কোয়ার্টার ফাইনালের ম্যাচে, সেক্ষেত্রে হয়তো ম্যাচের ভাগ্যটা অন্যদিকে গেলেও যেতে পারত। অনেকেই হয়তো বলবেন নেদারল্যান্ডসের হয়ে একটা দারুণ টুর্নামেন্ট কাটানো ফরওয়ার্ড ব্রায়ান ব্রবের কথা, অনেকে আবার হয়তো মেক্সিকোর ফরওয়ার্ড জুলিয়ান কিনোনেসের কথাও এক্ষেত্রে বলতেই চাইবেন। তবে যে কথাগুলো কেউ আসলে বলতে চাইবেন না সেটা হচ্ছে বিশ্বকাপের খারাপ দিকগুলো বা দ্য ব্যাড যে বিষয়গুলো সেগুলো। প্রথমেই সেক্ষেত্রে যে বিষয়টা আসে সেটা হচ্ছে রেফারিং এবং ভিএআরের একটু হলেও ইনকনসিস্টেন্সি। বিশ্বকাপের বেশ কিছু ম্যাচে দেখা গেছে যে ভিএআর বা রেফারিংয়ের ক্ষেত্রে একটু হলেও প্রশ্ন উঠেছে। বিশেষ করে অনেকেই বলবেন প্যারাগুয়ে ফ্রান্স ম্যাচের কথা, যেখানে প্যারাগুয়ের খেলোয়াড়রা একের পর এক ফাউল করেও, ম্যাচে প্রায় 30টা ফাউল করেও তারা আসলে কোনো হলুদ কার্ড দেখেননি, এবং এক্ষেত্রেও অনেকে একটু হলেও হয়তো পক্ষপাতিত্বের অভিযোগ তুলতে পারেন। তবে সেগুলোকে এক পাশে রাখলেও প্যারাগুয়ের বিপক্ষে হয়তো আরও কিছু করার ডিসিশন নিতেই পারতেন সেই ম্যাচের রেফারি। পাশাপাশি অনেকেই বলবেন জার্মানি ইকুয়েডর ম্যাচের কথা, যে ম্যাচে জার্মানি প্রথম যে গোলটা করেছিল তার আগে বিল্ড আপে এক বড় ধরনের ফাউল করা সত্ত্বেও জার্মানির সেই গোলটা, লিরয় সানের সেই গোলটা কিন্তু স্ট্যান্ড করেছিল। যদিও সেই ম্যাচটা ইকুয়েডর জিতেছিল, তবে রেফারির ওই সিদ্ধান্তটা অনেক বেশি সমালোচনার মুখে পড়েছিল। সমালোচনা হয়েছিল আর্জেন্টিনা মিশর ম্যাচের বেশ কিছু ঘটনা নিয়েও। বিশেষ করে মিশরের যে দ্বিতীয় গোলটা হয়েছিল, ইনফ্যাক্ট তাদের যে ডিসঅ্যালাউড গোলটা, সেই গোলটা কেন ডিসঅ্যালাউড হলো সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন ছিল অনেকের মধ্যে। যদিও ফিফার আইন দেখিয়ে বা ফুটবলের নিয়মকানুন দেখিয়ে সেই বিষয়টা অনেকেই হয়তো বলবেন যে লিসান্দ্রো মার্টিনেজকে যেভাবে ফাউল করা হয়েছিল সেই কারণেই আসলে রেফারি এই গোলটাকে ডিসঅ্যালাউড করতে বাধ্য হয়েছিলেন বা তিনি ডিসঅ্যালাউড করেছিলেন। তবে সেক্ষেত্রে অনেকে আবার টানতে পারেন আর্জেন্টিনা অস্ট্রিয়া ম্যাচে অ্যালেক্সিস ম্যাকালিস্টারের করা প্রায় একই রকমের একটা ফাউল, যেটা পরবর্তীতে যে সিকোয়েন্স থেকে আর্জেন্টিনা সেই ম্যাচে গোল করেছিল। তাই এই বিষয়ে অনেকের মনে এই ইনকনসিস্টেন্সির ব্যাপারটা একটু হলেও দোলা দিয়ে যেতেই পারে। তাই এটা নিয়ে আসলে একটা প্রশ্ন আসলে থাকতেই পারে, যে বিষয়টা বিশ্বকাপকে একটু হলেও হয়তো প্রশ্নবিদ্ধ করেছে। বিশ্বকাপকে প্রশ্নবিদ্ধ করেছে বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেকের ব্যাপারটাও। হাইড্রেশন ব্রেক ব্যাপারটা ফুটবলে নতুন না, কেননা যখনই অতিরিক্ত গরম দেখা যায় ফুটবলে, তখন আমরা অনেক সময় দেখেছি যে রেফারি বিশেষ করে প্রথমার্ধ বা দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়
তারা কিন্তু হাইড্রেশন ব্রেকটা ডাকেন এবং সেক্ষেত্রে রেফারির এই খেলোয়াড়রা একটা পানির বিরতি কিন্তু তারা ভোগ করেই থাকেন। তবে এক্ষেত্রে এই বিশ্বকাপে যেমনটা দেখা গেছে যে প্রতিটা ম্যাচেই একেবারে বাধ্যতামূলকভাবে ম্যাচের 22-23 মিনিটের দিকে এবং এরপরে 67-68 মিনিটের দিকে রেফারি হাইড্রেশন ব্রেকের জন্যই তিনি কিন্তু আসলে কল করেন এবং এরপরেই খেলোয়াড়রা একটা 3 মিনিটের ব্রেক পেয়ে থাকেন। এই ব্যাপারটা আসলে একই সাথে ভালো এবং খারাপ দুটোর দিক দিয়ে আসলে দেখা যায়। বিশেষ করে প্রথমে যদি ভালো দিকটা দেখা যায় সেক্ষেত্রে যে ছোট দলগুলো, ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে বড় দলগুলো তাদের ট্যাকটিক্যাল একটা পরিবর্তন এক্ষেত্রে নিয়ে আসে এবং এরপরে ম্যাচের রেজাল্ট ঘুরে যায় তাদের দিকে। এই বিষয়টা অনেকগুলো ম্যাচেই দেখা গিয়েছে এবং খেলোয়াড়রা মানসিকভাবে ব্যাপারটাকে এমনভাবেই নেন যে এই ম্যাচটা দুটো হাফে নয় বরং 4টা কোয়ার্টারে যেন ভাগ হয়ে গেছে এবং সেভাবে করে 4টা কোয়ার্টার অনুযায়ী বা প্রতিটা কোয়ার্টার ধরে ধরে তারা আসলে সেই ম্যাচগুলোকে তারা কিন্তু পরিকল্পনা করার সুযোগ পান এবং সেভাবে করেই মাঠে তারা বাস্তবায়ন করার সুযোগটা পেয়েছিলেন। কিন্তু এই ব্যাপারটার আসলে কিছু খারাপ দিকও রয়েছে। প্রথমত অনেকেই বলবেন বিজ্ঞাপনের কথা এবং এই বিজ্ঞাপনের জন্যই যে ফিফা মূলত এই বিষয়টা ইমপ্লিমেন্ট করেছে এবারের বিশ্বকাপে, সেটা আসলে নতুন করে না বললেও চলে। তবে এর পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রেই দেখা গেছে, বিশেষ করে প্যারাগুয়ের একটা ম্যাচে দেখা গেছে যে রেফারি আসলে খেলা শুরু করতে দেরি করছিলেন, কেননা যারা ব্রডকাস্টিং চ্যানেল ছিলেন তাদের তখনও বিজ্ঞাপন দেখানো শেষ হয়নি। এর পাশাপাশি অনেক ম্যাচের ক্ষেত্রে এমনও দেখা গেছে যে আবহাওয়া একেবারেই খেলোয়াড়দের অনুকূলে বা আবহাওয়া বেশ ঠান্ডা কিংবা বৃষ্টি হচ্ছে, এর মধ্যেও রেফারি আসলে হাইড্রেশন ব্রেক ডাকতে বাধ্য হয়েছেন, শুধুমাত্র এটা বাধ্যতামূলক এ কারণেই। তবে কারণ যেটাই হোক, এই হাইড্রেশন ব্রেক যে ম্যাচের ছন্দ নষ্ট করেছে এ ব্যাপারে একমত হবেন অনেকেই। তবে ফাইনাল ম্যাচের ছন্দ নষ্ট করার পেছনে যদি কাউকে দায়ী করা যেতে পারে সেটা হচ্ছে এই ম্যাচের হাফ টাইম শো। ফুটবল ম্যাচের হাফ টাইমটা সাধারণত 15 মিনিটই হয় এবং এর মাঝে যে একটা শো করা যেতে পারে সেই জিনিসটা এবারেই প্রথমবারের মতো দেখালো এই ফিফা বিশ্বকাপ ফাইনালটা। স্পেন আর্জেন্টিনা সেই ম্যাচের হাফ টাইমে দেখা গেল একটা কনসার্ট মতোই অনুষ্ঠিত হলো এবং সেখানে পারফর্ম করলেন বিভিন্ন শিল্পীরা। তবে এক্ষেত্রে যে জিনিসটা আসলে লক্ষণীয় সেটা হচ্ছে এই 15 মিনিটের বিরতিটা প্রায় 27 মিনিট পর্যন্ত চলে গেল এবং এ কারণে খেলার ছন্দ নষ্ট হয়েছে এমনটাও হয়তো অনেকে অভিযোগ করলেও করতে পারেন। এবং এই জিনিসটা মূলত সুপার বোলের ফাইনাল থেকেই আসলে অনুপ্রাণিত হয়েছে। তবে সুপার বোল আর ফুটবল যে এক জিনিস না, সম্ভবত ফিফা সেটা জানলেও এই জিনিসটা তারা ইমপ্লিমেন্ট করতে পারেনি এবং এই হাফ টাইম শো এর কারণে অনেক ফুটবলারই, ইনফ্যাক্ট অনেক দর্শকই এই জিনিসটা কিন্তু পছন্দ করেননি। দর্শকদের অপছন্দের আরও বেশ কিছু ঘটনা এবারের বিশ্বকাপে ঘটেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে টিকিটের দাম। টিকিটের দাম অনেক বেশি, এটা নিয়ে অনেকে অভিযোগ করেছেন। বিশেষ করে ফিফার ওয়েবসাইটের মাধ্যমে টিকিট রিসেলের যে সুযোগটা, তার মাধ্যমে টিকিটের দামটা বেড়ে গেছে আরও অনেক বেশি এবং সেই কারণে ফুটবলটা, যেটা সম্ভবত সমাজের একটু কম আয়ের মানুষের জন্য একটা উপভোগ্য খেলা, সেটা সম্ভবত চলে গেছে সমাজের উপরের দিকের মানুষের জন্যই, যারা অনেক বেশি দাম দিয়ে এই টিকিটগুলো কিনতে পারেন। তবে এই ব্যাপারটা আসলে খুব যে বেশিও আবার প্রভাব ফেলেছে সেটাও সম্ভবত সঠিক নয়, কারণ এবারই সবচেয়ে বেশি সংখ্যক দর্শক এই বিশ্বকাপটা উপভোগ করেছেন। তবে টিকিটের দাম যদি আরও একটু কম হতো সেক্ষেত্রে হয়তো সাধারণ মানুষের জন্য সেটা আরও বেশি অ্যাফোর্ডেবল হতো। তবে বাংলাদেশের মানুষের জন্য এইবারের বিশ্বকাপ দেখাটা খুব বেশি অ্যাফোর্ডেবল আসলে ছিল না, কেননা 40 দিনে 104টা ম্যাচ যখন অনুষ্ঠিত হচ্ছে তখন অবশ্যই একের পর এক ম্যাচ যখন অনুষ্ঠিত হতে থাকবে সবগুলো ম্যাচ এই অবলোকন করা বা দেখাটা আসলে খুব বেশি কঠিন হয়ে যাচ্ছিল বাংলাদেশের মানুষের জন্য। যদি এই ঠাসা সূচিটা যদি কোনোভাবে বাংলাদেশ বা এশিয়ার মানুষের জন্য একটু হলেও যদি এই টাইম জোনটা ভিন্ন হতো সেক্ষেত্রে হয়তো আরও একটু বেশি উপভোগ্য হতো। বিশেষ করে এমনটাই দেখা গেছে যে বাংলাদেশের হয়ে ম্যাচগুলো শুরু হয়েছে রাত 10টা থেকে এবং প্রায় দুপুর 12টা পর্যন্ত কিছু কিছু ম্যাচ কিন্তু চলেছে এবং সে কারণেই বাংলাদেশের দর্শকরা যে খুব বেশি উপভোগ করতে পেরেছেন এই সব বিশ্বকাপের সবগুলো ম্যাচ, এমনটা বলার কোনো রকম সুযোগ নেই। পাশাপাশি এই গ্রুপ স্টেজের শেষের দিকে কিছু কিছু ম্যাচ চলে গেছে যখন একই দিনে 4টা বা একই দিনে 6টা করেও ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, বাংলাদেশের মানুষ অবশ্যই সেক্ষেত্রে বিশ্বকাপটা খুব ভালোভাবে উপভোগ করতে পারেননি এবং একই কারণে অনেক দর্শক এইবারের বিশ্বকাপটা খুব বেশি উপভোগ করতে পারেননি, কেননা এবারের বিশ্বকাপে ম্যাড় কিংবা গুরুত্বহীন ম্যাচের সংখ্যা অনেক বেশি ছিল এবং যেহেতু এবারের বিশ্বকাপটা 48 দলের ছিল, 12টা গ্রুপে এই 48টা দল আসলে ছিল এবং সেক্ষেত্রে প্রতিটা গ্রুপের টপ 2 টিম যেমন সরাসরি উপরে উঠে গেছে বা পরের রাউন্ডে চলে গেছে, সেক্ষেত্রে সেরা 8টা দল কিন্তু গিয়েছে পরের রাউন্ডে এবং সেই সেরা 8টা তৃতীয় দল যখন নির্বাচন করা হয়েছে সেক্ষেত্রে অবশ্যই যে বিষয়গুলো দেখা গেছে যে অনেক গ্রুপ থেকে 3টা দল সরাসরি চলে যাচ্ছে পরের রাউন্ডে এবং সে কারণে দলগুলোর জন্য খুব সহজ হয়ে গেছে পরের রাউন্ডে যাওয়াটা। এবং অবশ্যই গ্রুপের ইকুয়েশন যখন নির্ণয় করা হয়েছে সেক্ষেত্রে গোল গড়ের পরিবর্তে প্রথমে গ্রহণ করা হয়েছে হেড টু হেড পারফরমেন্সকে এবং সে কারণে দেখা গেছে যে প্রথম 2টা ম্যাচ জয়ের পরই অনেক টিম একেবারেই রিল্যাক্সড। তারা জানে যে শেষ ম্যাচে ফলাফল যাই হোক না কেন তারা আসলে শেষ পর্যন্ত যাচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পরের রাউন্ডে এবং সে কারণে এই ম্যাচটার গুরুত্ব অনেকাংশেই কমে গিয়েছিল এবং সে কারণে দেখা গিয়েছে তাই এই ম্যাচটা অনেকেই যেমন
যেমন কম গুরুত্ব দিয়ে খেলেছে, পাশাপাশি দর্শকদের জন্য আসলে সেই ম্যাচ থেকে পাওয়ার খুব বেশি কিছু ছিল না। ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে এমনও দেখা গেছে যে গ্রুপ পর্বের লাস্ট ম্যাচ ডেতে যদি দলগুলো নিজেদের মধ্যে ড্র করে, সেক্ষেত্রে দুটো দলই চলে যাচ্ছে পরের রাউন্ডে, এবং সেক্ষেত্রেও বেশ কিছু ঘটনা কিন্তু ঘটেছে এবারে বিশ্বকাপে। যখন মুখোমুখি হয়েছিল আলজেরিয়া এবং অস্ট্রিয়া, তারা পরস্পর ড্র করেছিল এবং এই ড্র করার মাধ্যমে ইরান অপর দিক থেকে বাদ পড়ে যায়, যারা ছিল অন্য গ্রুপে, যদিও সেরা তৃতীয়র যে ইকুয়েশনটা সেখান থেকে ইরান বাদ পড়ে যায় এবং এই দুটো দলই পরের রাউন্ডে চলে যায়। পাশাপাশি প্যারাগুয়ে অস্ট্রেলিয়া ম্যাচেও দেখা যায় একই ঘটনা, এই দুটো দলেরই ড্র প্রয়োজন ছিল, তারা এই ম্যাচে ড্রই করে এবং শেষ পর্যন্ত দুটো দলই রাউন্ড অফ 32-তে চলে যায়। তবে এই মেয়ারমেরি ম্যাচের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অনেক দর্শকই সম্ভবত বিশ্বকাপের প্রকৃত স্বাদটা আস্বাদন করা থেকে একটু হলেও বঞ্চিত হয়েছেন। এর পাশাপাশিও অনেক বড় দলের পারফরমেন্সও এবারে হতাশ করেছে দর্শকদেরকে। বড় দলগুলোর মধ্যে অবশ্যই ব্রাজিলের কথা বলতে হয় পর্তুগালের কথা, জার্মানির কথা, নেদারল্যান্ডসের কথা। তারা প্রত্যেকেই রাউন্ড অফ 32 কিংবা রাউন্ড অফ 16 পর্যন্ত গেলেও এরপরে তারা আর থ্রু করতে পারেনি। বিশেষ করে রাউন্ড অফ 32-র কথা যদি বলা হয়, সেক্ষেত্রে জার্মানি এবং নেদারল্যান্ডসের মতো বড় বড় দল তারা যখন বাদ পড়ে গেল যথাক্রমে প্যারাগুয়ে এবং মরক্কোর কাছে হেরে, এর পরবর্তীতে রাউন্ড অফ 32 থেকে রাউন্ড অফ 16-এ ওঠার পরে পর্তুগাল এবং ব্রাজিলের মতো দুটো বড় দল যখন পরাজিত হলো, তখন অন্তত বাংলাদেশের তো বটেই, সারা বিশ্বের মানুষের কাছে বিশ্বকাপের আবেদনটা একটু হলেও কমে গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত যদি বলা হয় ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড কিংবা আর্জেন্টিনার মতো দল যারা টপ 4-এ ছিল এবারে বিশ্বকাপে, তারাই সেমিফাইনাল খেলেছিল, তাদের মধ্যে থেকে দুটো দল খেলেছে ফাইনালে। তবে অনেক দর্শকের কাছে তাদের পছন্দের দল ব্রাজিল কিংবা পর্তুগাল বাদ পড়ে যাওয়ার পর বিশ্বকাপটা কিন্তু ওখানেই শেষ হয়ে গিয়েছিল। এই ছিল মোটামুটি বিশ্বকাপের ভালো এবং খারাপ দিকগুলো, যেগুলো বেশিরভাগই আসলে বিশ্বকাপের মাঠের খেলার সাথেই নির্ভরশীল। তবে এবারে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বিশ্বকাপের দ্য আগলি সাইডগুলো, অর্থাৎ সবচেয়ে নোংরা যে ব্যাপারগুলো, সেগুলো নিয়েই একটু আলোচনা করা যাক। মাঠের খেলার চেয়ে মাঠের বাইরের ব্যাপারগুলোই এবারের বিশ্বকাপের এই আগলি সাইডের মধ্যেই বেশি পড়ছে। প্রথমেই বলতে হবে ইরানের কথা। ইনফ্যাক্ট ইরানের সাথে এবারে বিশ্বকাপে যা ঘটলো সেটাকে কোনোভাবেই ফুটবলীয় আদব কায়দা বা শিষ্টাচারের মধ্যে পড়ার কোনো সুযোগ নেই। ইরানের সাথে এবারের বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ভৌগোলিক এবং জিওপলিটিক্যাল বেশ কিছু বিষয় নিয়ে ঝামেলা রয়েছে বা কিছু সমস্যা রয়েছে। তবে সেই বিষয়টা যখন ফুটবল মাঠে চলে আসলো, সেটা ছিল পুরোপুরি অনাকাঙ্ক্ষিত। এবং ইরান ফুটবল দলকে আসলে যেভাবে করে ট্রিট করা হলো একেবারে শুরু থেকে, তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রে বেস ক্যাম্প করতে না দেওয়া, এরপরে তাদের মেক্সিকোতে তাদের অবস্থান করা, মেক্সিকো থেকে একেবারে ম্যাচের দিন যখন তাদেরকে আসতে হলো মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখানে ম্যাচ খেলে পরের দিনই তাদেরকে, ইনফ্যাক্ট সেদিন রাত্রেই তাদেরকে যখন আবার মেক্সিকোতে ফিরে যাওয়া হলো, এর পরবর্তীতে আবার অনুমতি দেওয়া হলো যে তারা একদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে খেলার জন্য। প্রতিটা ক্ষেত্রে ইরান দলকে আসলে যেভাবে করে হয়রানি করা হয়েছে, সেটা নিঃসন্দেহে এবারে বিশ্বকাপের যে মর্যাদা কিংবা বিশ্বকাপের যে জৌলুস, সেটা অনেকাংশেই কমে গিয়েছে। পাশাপাশি এটাও বলতে হয় যে এবারের ইরান দল, তারা বিশ্বকাপে কোনো ম্যাচ পরাজিত হয়নি, 3টা ম্যাচেই তারা ড্র করেছিল, কিন্তু তবুও শেষ পর্যন্ত পরের রাউন্ডে তাদের যাওয়া হয়নি, যেটা সম্ভবত তাদের দুর্ভাগ্যের কারণেই। এবং তবে এর পাশাপাশি এটাও ভুলে গেলে চলবে না যে আসলে তাদের সাথে যে ধরনের আচরণটা করা হয়েছে, সেটাকে কোনোভাবেই ক্রীড়া যে ব্যাপারটা বা ক্রীড়ার যে স্পিরিটটা, খেলাধুলার যে স্পিরিটটা, খেলাধুলার যে চেতনার কথা বলা হয়, তার সাথে কোনোভাবেই যায় না। খেলাধুলার চেতনার সাথে সম্ভবত কোনোভাবে যায় না মার্কিন যুক্তরাষ্ট্রের এবারে ভিসা নীতি এবং তাদের বেশ কিছু ক্ষেত্রে কড়াকড়িও। ফুটবল বিশ্বকাপটাকে সাধারণত বলা হয় দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ, এবং এর অন্যতম কারণ হচ্ছে খেলাধুলার বাইরেও ফুটবলের মাধ্যমেই এখানে কিন্তু জাতিতে জাতিতে বা দেশের বিভিন্ন নাগরিকের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিশ্বকাপের মাধ্যমে সেই জিনিসটা কতটুকু ঘটেছে, সেটা নিয়ে একটা প্রশ্ন থাকতেই পারে। বিশেষ করে এক্ষেত্রে বলতে হয় যে বেশ কিছু দেশের খেলোয়াড়ের ক্ষেত্রে, বেশ কিছু দেশের সেক্ষেত্রে অফিসিয়াল কিংবা সাংবাদিকদের ক্ষেত্রে অনেক বেশি কড়াকড়ি দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে অনেক দেশের খেলোয়াড়দের বা নাগরিকদেরকে অনেক বেশি চেকিং করা হচ্ছে, কিংবা তাদের অনেককে বিমানবন্দর থেকেও দেশে পাঠিয়ে দেওয়ার ঘটনা ঘটছে, অর্থাৎ দেশে প্রবেশ করতে না দেওয়ার ঘটনা কিন্তু ঘটছে। ইনফ্যাক্ট আর্জেন্টিনার ক্ষেত্রেও দেখা গেছে যে তাদের দলকে আসলে যেভাবে করে চেকিং করা হচ্ছিল, সেই বিষয়টা অনেকের জন্য ছিল বিব্রতকর। ইরানের বা ইনফ্যাক্ট ইরাকের ক্ষেত্রে বলা যেতে পারে, ইরাকের ফরওয়ার্ড আহমেদ হুসেনকে এই বিমানবন্দরেই 8 ঘন্টা আটকে রাখা হয়েছিল, পাশাপাশি চলছিল তদন্ত এবং জিজ্ঞাসাবাদ। তাদের দলের ফটোগ্রাফারকে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতেই দেওয়া হয়নি। একই কথা বলা যেতে পারে ভোজিনহা, কেপ ভার্দের যে গোলরক্ষকের কথা বলা হচ্ছে, তার পরিবারের ক্ষেত্রেও তার দলের বা ইনফ্যাক্ট তার পরিবার কিন্তু শুরুতে এই মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসাও পাননি, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিতে না পারার কারণে। তবে খেলোয়াড়ের পরিবার যেহেতু, সেক্ষেত্রে তার কিন্তু এই ভিসাটা পেয়ে যাওয়ার কথা সরাসরি। এর পাশাপাশি আরও বলা যেতে পারে অনেক বিভিন্ন দেশ, বিশেষ করে মিশর, মরক্কো, তিউনিসিয়া কিংবা উজবেকিস্তানের মতো দেশগুলোর অনেক সমর্থককেও কিন্তু হয়রানি করার ঘটনা ঘটেছে এবার এই বিশ্বকাপকে কেন্দ্র করে। পাশাপাশি বলতে হয় DR কঙ্গোর যিনি ছিলেন সুপার ফ্যান, বা যিনি মাঠে আসলে একইভাবে 90 মিনিট খেলা দেখেন বা একই ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে 90 মিনিট যিনি খেলা
দেখতে পারেন, সেই এনকুকু এম্বোলাডিঙ্গা তাকেও কিন্তু এবার হয়রানি করা হয়েছিল এবং শুরুতে তাকে ভিসা দেওয়া হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের। পরবর্তীতে তিনি মেক্সিকোতে গিয়ে তার দলের একটা খেলা দেখতে পেরেছিলেন। তবে এই একেবারে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে সোমালিয়ার রেফারি ওমর আরতানের ক্ষেত্রে, এবং এই ওমর আরতান আফকনের বা আফ্রিকার অন্যতম সেরা রেফারি হওয়া সত্ত্বেও তাকে কিন্তু এবারে বিশ্বকাপে কোনো ম্যাচ পরিচালনা করতে দেওয়া হয়নি। ইনফ্যাক্ট ফিফার লিস্টে তার নাম থাকা সত্ত্বেও তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং পরবর্তীতে বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। উয়েফা অবশ্য শেষ পর্যন্ত তাকে উয়েফা সুপার কাপের, যেটা সামনে অনুষ্ঠিত হবে, সেখানকার রেফারি হিসেবে তাকে ঘোষণা করেছে। তবে এক্ষেত্রে ফিফার যে আচরণটা, ইনফ্যাক্ট আমেরিকার ভিসা নীতির সামনে ফিফার যে অসহায় আচরণ, সেই জিনিসটা আসলে প্রমাণ করে দেয় যে এবারে বিশ্বকাপটা সম্ভবত খেলার চেয়ে ধুলার প্রতি বেশি মনোযোগ দিয়েছিল। এবং সেই জিনিসটা দেখা গেছে যখন হাইতিকে তাদের জার্সি পরিবর্তন করতে বাধ্য করা হয়। হাইতি এবারে বিশ্বকাপের জার্সিতে একটা ব্যতিক্রমী বিষয় যুক্ত করেছিল। তাদের ঐতিহাসিক যে বিদ্রোহ ঘটেছিল 19 শতকে, সেই বিদ্রোহটাকেই তারা তুলে এনেছিল তাদের জার্সিতে। তবে এই বিষয়টাকে ফিফা বলেছিল যে এটা একটা পলিটিক্যাল সাইন, এবং সে কারণে তারা কিন্তু বাধ্য করেছিল হাইতিকে তাদের জার্সি পরিবর্তন করতে। এতক্ষণ যে বিষয়গুলো বলা হলো মোটামুটি সবই মাঠের বাইরের বিষয়, বা বলা যেতে পারে যে মাঠের মধ্যে আসলে তাদের খুব বেশি প্রভাব পড়েনি। কিন্তু মাঠের মধ্যে কি এই প্রভাবগুলো পড়েনি একেবারেই? মাঠের মধ্যেও প্রভাবটা দেখা গেছে। বিশেষ করে রাউন্ড অফ 32-তে ইউএসএ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যখন মুখোমুখি হয় বসনিয়ার, সেই ম্যাচে একটা লাল কার্ড দেখেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড ফোলারিন বালোগান। তবে এই লাল কার্ডের পরেই মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা ফোন করেছিলেন এই মুহূর্তে ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোকে, এবং তিনি বলেছিলেন যে তার কাছে মনে হচ্ছে যে এই লাল কার্ডটা হয়তো একটু বেশি হার্শ ডিসিশন হয়ে গেছে, এবং কোনোভাবে যদি এই লাল কার্ডটা ডিসিশনটা চেঞ্জ করা যায় সেক্ষেত্রে হয়তো বালোগান পরের ম্যাচে খেললেও খেলতে পারেন। এবং এরপরই দেখা গেল যে এই ডিসিশনটা আসলে ফিফার থেকে পরিবর্তিত হয়ে গেল, যদিও পরবর্তীতে ইনফান্তিনো বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই কোনো প্রভাব ছিল না এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। তবে পরবর্তী ম্যাচে রাউন্ড অফ 16-এ যখন বেলজিয়ামের বিপক্ষে মুখোমুখি হয় এই মার্কিন যুক্তরাষ্ট্র, এবং সেখানকার স্টার্টিং 11-এ যখন বালোগানের নাম দেখা যায়, সেই বিষয়টা আসলে বলে দেয় যে ফুটবল খেলাটা সম্ভবত আগের মতো খুব বেশি নিরপেক্ষ আর এই মুহূর্তে থাকছে না। এর পাশাপাশি অনেকেই হয়তো বলবেন এই বিশ্বকাপের ফাইনালে স্পেন এবং আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটা শেষের পরে যেভাবে করে আর্জেন্টিনার কিছু খেলোয়াড়ের সাথে স্পেনের কিছু খেলোয়াড়ের একটা সংঘর্ষ হয়, কিছু মারামারির ঘটনা ঘটে, সেই জিনিসগুলোকেও হয়তো এই বিশ্বকাপের আগলি সাইডের দিকেও অনেকে রাখতে পারেন। তবে এর পাশাপাশি বলতে হয় এবারের বিশ্বকাপের সময় কিছু দল বা কিছু খেলোয়াড়কে লক্ষ্য করে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় যেভাবে করে অপপ্রচার কিংবা প্রোপাগান্ডা চালানো হয়েছে, সেই বিষয়টা এবারে বিশ্বকাপে সম্ভবত আগলি সাইড হিসেবেই উপরের দিকেই থাকবে। তো এই ছিল মোটামুটি এবারে বিশ্বকাপের দ্য গুড, দ্য ব্যাড এবং দ্য আগলি। এর সাথে আপনারা একমত কিনা সেটা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এর বাইরে কোনো কিছু যদি আমরা মিস করে যাই সেই জিনিসটাও যোগ করে দিতে পারেন আমাদের মতামতের ঘরে। প্যাভিলিয়নের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।